সবাইকে স্বাগত আজকের পর্বে। আজকে আমরা এসএসসি 2025 পদার্থবিজ্ঞান এর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে গ সেটের প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে পিত্তথলিতে যে ভিতরে যে পলিপ শনাক্তকরণ করতে কোনটি ব্যবহার করা হয়? পিত্তথলির পলিপ শনাক্তকরণ করতে ব্যবহার করা হয় আল্ট্রাসোনোগ্রাফি। তো এটা বর্তমানে যে বই আছে সে বইতে এগুলা নেই, 14 অধ্যায় ছিল আগে। তো 2, এটা হচ্ছে 150 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ড সময়ে 1050 মিটার পথ অতিক্রম করে তরঙ্গটি তরঙ্গদৈর্ঘ্য কত? তো এটা হচ্ছে আমাদের এই কম্পাঙ্ক এফ এর মান, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা জানতে চাইছে, আর এটা সময় দেওয়া আছে 3 সেকেন্ড, আর পথ অতিক্রম করে এটার মান দেওয়া আছে এস। তো আমরা সূত্র জানি যে ভি হচ্ছে এফ ল্যামডা। আবার এখানে যেহেতু তরঙ্গটি বায়ু মাধ্যমে যায়, এটি হচ্ছে সমবেগে যায়, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তাহলে ভি হচ্ছে আমাদের এস ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ভি এর মান, আর এফ এর মান আমাদের দেওয়া আছে, ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা সূত্র হবে কি, এফটা এই পাশে গেলে উপরে এস, নিচে টি ইন্টু এফ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা। তাহলে এখন এস এর মান হচ্ছে 1050, নিচে টি এর মান হচ্ছে 3 ইন্টু 150 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা। ল্যামডার মান হচ্ছে 2.33 মিটার। যেহেতু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে 2.33 2 গ। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও বড়? তো আমাদের দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তো 400 থেকে 700 ন্যানোমিটার। তো 1 ন্যানোমিটার হচ্ছে আমাদের 10⁻⁻⁹ মিটার। তো যে আলোগুলো আমরা দেখি বা দেখতে পাই বর্ণ, সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার, কিন্তু এখানে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এর থেকেও বড়, মানে 700 ন্যানোমিটার থেকে বড়। তো এটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর এগুলা হচ্ছে 400 ন্যানোমিটারের থেকে ক্ষুদ্র। সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে এইটা গামা রশ্মি, তার থেকে বড় হচ্ছে এক্স রে, তার থেকে বড় আলট্রাভায়োলেট, আর সবচেয়ে বড় হচ্ছে মাইক্রোওয়েভ। 4, লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে হলে অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটি কেমন হবে? তো এটা আমাদের প্রধান ফোকাস। তো দর্পণটি হচ্ছে অবতল দর্পণ। তো অবতল দর্পণ আমরা যদি আঁকি, এটা হচ্ছে একটা অবতল দর্পণ যার অবতল অংশে বস্তু রাখা হয়। এটা হচ্ছে মেরু পি, এটা হলো ফোকাস এফ, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। এখন যদি প্রধান ফোকাস মানে এফ এবং বক্রতার কেন্দ্রের মাঝে যদি বস্তু রাখা হয়, এখান থেকে প্রথমে একটা আলোক রশ্মি যাবে, গিয়ে ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে। আরেকটি আলোক রশ্মি এইভাবে গিয়ে আবার এই পথেই ফিরে আসবে, এবং এই দুটি হচ্ছে এখানে মিলিত হয়। তো এখান থেকে আমরা যদি একটা লম্ব আঁকি, তাহলে সেটি হচ্ছে এই পাশে হচ্ছে অসীম, আর এই পাশে হচ্ছে বক্রতার কেন্দ্র সি। তাহলে প্রতিবিম্বটি হবে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, এবং আকৃতি হবে এই লক্ষ্যবস্তু থেকে বড়। তাহলে আকারে লক্ষ্যবস্তু অপেক্ষা বড় হবে। এটা হচ্ছে সঠিক। পর্দায় গঠন করা যাবে, যেহেতু এটা বাস্তব প্রতিবিম্ব হয়, অর্থাৎ আয়নার এই পাশে গঠিত হয়, এজন্য হচ্ছে বাস্তব পর্দায় ফেলা যায়। আর বাস্তব হলে উল্টো হবে। তাহলে উত্তর হচ্ছে সবগুলো। ও 5, একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 50 সেন্টিমিটার। এই লেন্সটির ক্ষমতা কত? এখানে ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ আর, তাহলে 50 সেন্টিমিটার। তো ক্ষমতা প্রকাশ করতে গেলে এটাকে মিটারে প্রকাশ করতে হবে। এটা মিটারে বানাইতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের মান আসবে 0.5 মিটার। তাহলে ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল টু 1/f। এখন এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে আর বাই হচ্ছে 2। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 0.5 ডিভাইডেড বাই 2, তাহলে 0.25। এটাতে ভাগ করলে হচ্ছে 4, তাহলে 4 ডায়োপ্টার। উত্তর হচ্ছে 5 এর ক।
এ ও বি মাধ্যমে প্রতি সরণাঙ্ক এর মান যথাক্রমে 1.7 এবং 2.2। বি মাধ্যম থেকে এ মাধ্যমে আলো আপতিত হলে, এখন প্রথম অপশনটি বলছে একই সময়ে এ মাধ্যমে আলো বেশি দূরে যাবে। তাহলে এইখানে আমাদের এ মাধ্যমের প্রতি সরণাঙ্ক হচ্ছে 1.7 এবং বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক হচ্ছে আমাদের 2.2। তাহলে এ মাধ্যম থেকে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক বেশি, অর্থাৎ বি মাধ্যমটি হচ্ছে ঘন। তাহলে বি মাধ্যমটি ঘন, যার প্রতি সরণাঙ্ক বেশি তার মাধ্যমটি হবে অপেক্ষাকৃত ঘন। তাহলে আমরা জানি যে মাধ্যম যত ঘন হবে আলোর বেগ তত কম হবে, কারণ অণুগুলোর কারণে আলোর কণা যেতে বাধাপ্রাপ্ত হয়। সেজন্য এখানে এই মাধ্যমটি হচ্ছে হালকা, তাই হালকা মাধ্যমে আলো বেশি দূরে যাবে। তাহলে এটা হচ্ছে সত্য যে একই সময়ে এই মাধ্যমে আলো বেশি দূরে যাবে, কারণ এই মাধ্যমটি হচ্ছে হালকা। তাহলে হালকা মাধ্যমে আলো দ্রুত চলে। এবং সংকট কোণের মান, তো সংকট কোণ যদি আমাদের থিটা সি দিয়ে প্রকাশ করি, তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু হচ্ছে এ এর প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই বি এর প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে হচ্ছে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স, এটার উপরের মান হচ্ছে 1.7, নিচের মান হচ্ছে 2.2। তাহলে এখন ক্যালকুলেটরের মাধ্যমে এটা করলে আমরা পাবো 50.6 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সত্য। আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের ছোট হবে। তা আলোটা কিন্তু বি মাধ্যম থেকে এ মাধ্যমে আপাতিত হচ্ছে, তাহলে অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরণ কোণের মান কিন্তু বেড়ে যায়। এটা যদি বি মাধ্যম হয় ঘন, তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম আর এ হচ্ছে হালকা মাধ্যম। তাহলে আলো কিন্তু আমাদের এইখান দিয়ে যাওয়ার কথা, কিন্তু এই বিভেদ তলে এসে এটা আরও বেশি বেঁকে যাবে। তাহলে এখানে আপাতন কোণ আই অপেক্ষা আর এর মান বেশি হবে। তাহলে এখানে বলছে যে প্রতিসরণ কোণের মান ছোট হবে, কিন্তু এটা হবে বড়, কারণ এই মাধ্যমটি হালকা। উত্তর হচ্ছে ভুল, উত্তর হচ্ছে 1 এবং 2। যে কোনো চার্জ কিউ এর আশেপাশে একটি তড়িৎ ক্ষেত্র যদি তৈরি হয়, সে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ কোনটি? তড়িৎ ক্ষেত্রের সমীকরণ হচ্ছে ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তো এখানে আমাদের একটি বর্তনী দেওয়া আছে, বর্তনীর তুল্যরোধ বের করতে হবে। প্রথমে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো আমরা এখান থেকে এখানে আমরা দিলাম এ বিন্দু বা এ পয়েন্ট, তো এখানে হচ্ছে বি পয়েন্ট আর এখানে হচ্ছে সি পয়েন্ট। তো তুল্যরোধ বের করতে হবে এ এবং বি এর মধ্যে। পি এবং কিউ যে রোধ দুটি আছে সেটি হচ্ছে সমান্তরালে আছে, কারণ পি এর যে দুটি প্রান্ত এ এবং বির মধ্যে আছে, একইভাবে কিউ এর দুটি প্রান্ত এ এবং বির মধ্যে আছে। যদি একাধিক রোধ কোনো বিন্দুতে থাকে তাহলে সেটাকে বলা হবে সমান্তরাল বর্তনী। তাহলে পি এবং কিউ এর তুল্য রোধ যদি ধরি আর পি, তাহলে 1/আর পি ইকুয়াল টু হচ্ছে 1/পি প্লাস 1/কিউ। তাহলে 1/3 প্লাস 1/6, তাহলে লসাগু হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে 2 প্লাস 1 3/6। তাহলে আর পি ইকুয়াল টু হচ্ছে 6/3 অর্থাৎ 2। অর্থাৎ এই দুইটা তুল্য রোধের মান হচ্ছে 2, আর এই 2 এর সাথে এই 2 হচ্ছে শ্রেণীতে আছে, তাই শ্রেণীতে থাকলে রোধগুলোকে যোগ করতে হয়। তাহলে তুল্য রোধ হবে আর পি প্লাস আর, তাহলে তুল্য রোধ আর এস হলে এটার মান হবে 2 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 4। এখন আমরা যদি এইটাকে আমরা এই সূত্রে না করে আরেকটা শর্টকাট সূত্রে করি, তাহলে দুইটা রোধ যদি আমাদের সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধের মান হবে আর পি, উপরে হবে রোধের গুণফল। রোধের গুণফল যদি দুইটা রোধ থাকে তাহলে রোধের গুণফল, আর নিচে হচ্ছে ভাগ রোধের যোগফল। তাহলে আমাদের এখানে যে দুইটা রোধ আছে, দুইটা রোধ একটা হচ্ছে 3, তাহলে 3 × 6 আর নিচে হলো 3 + 6, তাহলে উপরে 18 আর নিচে হচ্ছে 9, তাহলে টোটাল হচ্ছে 2। এইভাবে আমরা ক্যালকুলেশনটাকে দ্রুত করতে পারি।
তাহলে এখানে 9 পি কিউ আর তিনটা যে রোধ আছে, তো তিনটা রোধের মান ভিন্ন ভিন্ন। তো এখানে পি এবং কিউ একই বিভব পার্থক্য থাকবে। তো পি এবং কিউ, তাহলে পি এবং কিউ এই দুইটা হচ্ছে আমাদের সমান্তরালে সংযুক্ত। তো সমান্তরালের ক্ষেত্রে আমাদের বিভব পার্থক্য একই থাকে, আর শ্রেণীর ক্ষেত্রে প্রবাহের মান একই থাকবে। তো যেহেতু এরা সমান্তরালে সংযুক্ত, তাই বিভব পার্থক্য এদের একই থাকবে। আর এর ভেতর দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে কিনা, এখন এই দুইটা তুল্য রোধের এখন পি এবং কিউ সমান্তরালে সংযুক্ত আছে, এই দুইটার মধ্য দিয়ে যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, ঠিক শুধু আর এর মধ্য দিয়ে সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখানে আমাদের এই দুইটার তুল্য রোধের মান পাওয়া গেছে আমাদের পূর্বের অঙ্কে 2 ওহম। তাহলে এই পি এবং কিউ এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হবে আমাদের ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি বাই আর। তাহলে ভি এর মান হচ্ছে 12, আর এখানে তুল্য রোধের মান পাওয়া গেছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ 3 অ্যাম্পিয়ার এই প্রান্ত থেকে এই প্রান্তে দুইটার মধ্য দিয়ে প্রবাহিত হবে, আর শুধু এটার মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সঠিক। পি এর ক্ষমতা কিউ অপেক্ষা বেশি কিন্তু আর অপেক্ষা কম। তাহলে পি এর ক্ষমতা আমাদের যদি বের করতে চাই, তাহলে পি এর পাওয়ার, তো এই দুইটা তুল্য রোধের মান হচ্ছে 2, তো এবং এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 3 অ্যাম্পিয়ার হবে। তাহলে আমাদের এটার ভি এর মান বের করতে হবে, অর্থাৎ এ বি এর বিভব পার্থক্য কত। তাহলে ভি অফ এ বি ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত, আই আর। আর মানে হচ্ছে এই দুইটার তুল্য রোধ, তাহলে এটা হচ্ছে আর পি। তাহলে 3 আর পি হচ্ছে 2, তাহলে টোটাল হচ্ছে 6। তাহলে এ বি এর বিভব পার্থক্য হচ্ছে 6 ভোল্ট। তাহলে পি এর পাওয়ার পি ইকুয়াল টু ভি ভি স্কোয়ার বাই আর। আর মানে এখানে পি, তাহলে ভি স্কোয়ার মানে 6 স্কোয়ার, আর পি এর যে রোধ আছে সে রোধের মান হচ্ছে আমাদের 3। তাহলে উপরে 36, নিচে হচ্ছে 3, তাহলে 12 ওয়াট। কিউ কিউ এর যদি আমরা পাওয়ার বের করি, তাহলে পি অফ কিউ, তাহলে ভি এ বি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, তাহলে 6 স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 6 ওয়াট। আর আর এর যে পাওয়ার আছে সেটা হচ্ছে পি অফ আর, এটার মধ্য দিয়ে আমাদের কারেন্ট দেওয়া আছে, তাহলে পি ইকুয়াল টু ভিআই। পি ইকুয়াল টু ভিআই দিয়েও করতে পারি, কারণ ভোল্টেজ হচ্ছে এই পয়েন্ট থেকে পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 6, কারণ এটা যদি 6 হয় এটা 6 হবে, টোটাল 12। তাহলে হচ্ছে 6 আর আই হচ্ছে কত 3, তাহলে 18 ওয়াট। তাহলে পি এর ক্ষমতা হচ্ছে 12, যা কিউ থেকে বেশি কিন্তু আর থেকে কম, সঠিক। 10, এখানে লামিয়া 7632@gmail.com এ ডোমেইন নেম কোনটি? তো ডোমেইন নেম হচ্ছে যে এটুকু gmail.com, এটা হচ্ছে ডোমেইন নেম। তো কে প্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন? এটা হচ্ছে হেনরি বেকেরেল। 12, এখানে একটি স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে স্টেপ আপের কাজ হচ্ছে বিদ্যুৎ ভোল্টেজকে বৃদ্ধি করা, অর্থাৎ এখানে প্রাইমারির যে ভোল্টেজ আছে ভিপি, এখান থেকে সেকেন্ডারির ভোল্টেজটা বেশি থাকবে, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ কম, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে বেশি। তাহলে এবং ভির সাথে এন এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে নাম্বার অফ পি লেস দেন নাম্বার অফ এস, অর্থাৎ সেকেন্ডারির ভোল্টেজ বেশি থাকবে এবং নাম্বার অফ প্যাচ এটাও বেশি থাকবে। তাহলে সেকেন্ডারির প্যাচ বেশি প্রাইমারি থেকে সত্য, তো প্রাইমারির ভোল্টেজ বেশি থাকবে, এটা মিথ্যা। তো এটা মিথ্যা হলে উত্তর হবে 1 এবং 3। তো 1 এবং 3। কে প্রথম দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়? এটা হচ্ছে কাউন্ট রামফোর্ড। 1 টেরামিটার সমান কত মিটার? এটা হচ্ছে 10⁻12। এটা হচ্ছে টেরা। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক্সা, এটা হচ্ছে এক্সা মিটার।
1 হেক্সামিটার, আবার 10^15 যেটা আছে সেটা হচ্ছে পেটামিটার, পেটামিটার, আর লাস্টে আছে 10^-12, এটা হচ্ছে পিকো। ত্বরণের একক কোনটি? খুবই সহজ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলো, বলটি কত উপরে উঠবে? তো এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা ব্যবহার করব। কিন্তু এটার একটা শর্টকাট সূত্র আছে, যদি এইচ সর্বোচ্চ উচ্চতা হয় তাহলে তার শেষ বেগ কিন্তু শূন্য হবে, তাহলে ভি এর মান হচ্ছে শূন্য, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন 2gh যদি বাদ দিকে নিয়ে আসি তাহলে 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে সর্বোচ্চ উচ্চতা সূত্র, সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে এই সূত্রটা দিয়ে করলে সহজ হবে। এখন আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে বিভক্ত করতে হবে, তাহলে কিলোমিটার বানানোর জন্য এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটার মান হচ্ছে 40, তাহলে ইউ এর মান হচ্ছে 40, তার স্কোয়ার 2 × 9.8, তাহলে এটা হচ্ছে 81.63, তাহলে উত্তর হচ্ছে গ। কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়? সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা রশ্মি নির্গত হয়। উপরে থেকে লাফ দিয়ে নিচে পড়ার সময় কোন ঘর্ষণ বল কাজ করে? প্রবাহী ঘর্ষণ কাজ করে, এখানে বায়ুর বাধাকে ভেদ করে পড়তে থাকে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এবং 19, এখানে কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তৈরি হয় কোন শক্তি? এটা হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় কোনো বস্তুকে নিয়ে গেলে তার মধ্যে যে শক্তি জমা হয় সেটা হচ্ছে বিভব শক্তি। তো গতির কারণে যে শক্তি হয় সেটা হচ্ছে গতিশক্তি, সূর্য থেকে প্রাপ্ত শক্তি সৌরশক্তি, পৃথিবীর অভ্যন্তরের যে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে ভূতাপীয় শক্তি। একটি 50 কেজি ভরের বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বল প্রয়োগ করে বস্তুটিকে বেগ 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড করা হলো, এই সময় বস্তুটি 75 মিটার পথ অতিক্রম করে, বল প্রয়োগে কি পরিমাণ কাজ হয়েছে? তাহলে এখানে আমাদের ভরের মান দেওয়া আছে, এটা হলো আদি বেগ, এখন যদি 5 সেকেন্ড চলতেছে এটা হচ্ছে শেষ বেগ, তাহলে কি পরিমাণ কাজ হবে? তাহলে ডাব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস। তো এখানে এফ সমান কত? এম এ, এখানে এম হচ্ছে দেওয়া আছে, এ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন যদি মান বসায় দিই, এম এর মান হচ্ছে 50, শেষ বেগ হচ্ছে 20, আদি বেগ হচ্ছে 10, আর এখানে সময় লাগবে হচ্ছে 5 সেকেন্ড, 75। এখন আমরা যদি এটাকে গুণ করি, এটাতে বিয়োগ করলে হচ্ছে 10, 5 দিয়ে ভাগ করলে 2, 75, তাহলে এই দুইটা গুণ করলে 100 হয়, তার সাথে এই 75 গুণ করলে তার সাথে দুইটা শূন্য অ্যাড হবে, তাহলে 7500 জুল। উপরে যে ছকে পি কিউ দুইটা কঠিন বস্তু দেওয়া আছে এবং এরা পানিতে অদ্রবণীয়, তো পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি, জি ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পি বস্তুটিকে পানির 0.5 মিটার গভীরে নেওয়া হলে কত চাপ অনুভূত হবে? তাহলে চাপের সূত্র পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি, এখানে এইচ হলো গভীরতা দেওয়া আছে, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে এত, তাহলে 0.5 হলো উচ্চতা, তো পানির ঘনত্ব আমরা জানি 1000 গ্রাম সিসি, তো আন্তর্জাতিক এককে নিয়ে গেলে 1000 কেজি পার মিটার কিউব, আর জির মান হচ্ছে 9.8, তো এই তিনটা সংখ্যা গুণ দিলে আমাদের রেজাল্ট হচ্ছে 4900, চাপের একক হচ্ছে প্যাসকেল, তাহলে অ্যান্সার হচ্ছে 21-এর ঘ। তো পি এবং কিউ বস্তু দুইটিকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে পি কিউ উভয়ই ডুবে যাবে, উভয়ই ভাসবে, পি ভাসবে, কিউ ডুবে যাবে, পি ডুবে যাবে, কিউ ভাসবে। এখন আমরা বের করব হচ্ছে এদের ঘনত্ব,
যে পি এর ঘনত্ব কত। এখন ঘন সেন্টিমিটার থেকে আমরা এটাকে মিটার কিউবে নিয়ে যাব। তাহলে পি এর ক্ষেত্রে প্রথমে আমরা পি এর হিসাবটা যদি করি, এটার এম এর ভ্যালু দেওয়া আছে, তাহলে রো ইকুয়াল টু হচ্ছে m/v 0.9, আর ভি এটা সেন্টিমিটারে দেওয়া আছে। এখন সেন্টিমিটার থেকে কিউব থেকে যদি আমরা ঘনমিটারে নিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে 10⁻⁻6 এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হবে 75 কেজি পার মিটার কিউব, অর্থাৎ পানি অপেক্ষা কিন্তু হালকা। এখন কিউ এর হিসেবটা যদি আমরা করি, কিউ এর ঘনত্ব, এখানে ঘনত্ব দেওয়া আছে 1.8 গ্রাম পার সিসি। তাহলে 1.8 গ্রাম আর নিচে হলো 1 সিএম কিউব। তাই আমরা যদি এই হিসাবটা করি, গ্রামকে যদি কেজিতে নিয়ে যাই, তাহলে 1.8কে 1000 দিয়ে আমরা ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে 0.0018 কেজি হয়। আর 1 ঘন সেন্টিমিটার হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। তাহলে উপরেরটা হচ্ছে কত, 1800 কেজি পার মিটার কিউব। তার মানে এটা পানির ঘনত্ব 1000 থেকে কম, এটা পানির ঘনত্ব 1000 থেকে বেশি। তার মানে পি ভাসবে কিন্তু কিউ ডুবে যাবে। উত্তর হচ্ছে 22 গো। চাপ বাড়ানো হলে পদার্থের হচ্ছে গলনাঙ্ক কমে যায়, কম কম তাপে গলে, এবং স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, তার মানে গলনাঙ্ক কমে যাবে এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বেড়ে যাবে। উত্তর হচ্ছে 1 এবং 2। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। এটা হচ্ছে ক্যালোরি যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে এটা করা হয়েছে 6 অধ্যায়ে। পারদের শব্দের বেগ কত, সেটা হচ্ছে 1450। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে যে 1284। তো পানিতে শব্দের বেগ হচ্ছে 1493, এটা হচ্ছে পানিতে। আর এখানে দেওয়া আছে 5130, এটা হচ্ছে লোহাতে শব্দের বেগ। আর উত্তর হচ্ছে খ।